বুধবারই দেশে আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন। করোনাকালের অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাফাই, দাবি শক্ত হাতে মোকাবিলার। যেখানে আমরা জানি না এই ভাইরাসটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কি প্রস্তুতি লাগবে, এটা পৃথিবীর কেউ জানে না। যেখানে ব্যবস্থাই জানা নাই সেখানে অব্যবস্থা কিভাবে। অনলাইন নিবন্ধনের অ্যাপস প্রস্তুত, ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর। কোনো ধরনের মিথ্যা অপপ্রচারে ষড়যন্ত্রকারীদের কথায় আমরা যেন কেউ মনোবল দুর্বল না করি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনপ্রতিনিধিদের কণ্ঠ নকল করে প্রতারণা, টার্গেট ধর্নাঢ্য ব্যবসায়ীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি সেজে লোক ঠকানোর অভিযোগে আটক এক। চড়া দামের বিউটি ক্রিমে ক্ষতিকর কেমিক্যাল, অভিযানে গোপন ল্যাবের সন্ধান, বিপুল পরিমাণ পণ্য জব্দ, কয়েকটি বিপণী বিতানকে জরিমানা। এবং পাল্টে যাচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং পজিশন, ৩ নম্বরে থাকছেন না সাকিব আল হাসান, জানালেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ভাবনায় নাজবুল হোসেন শান্ত। বুধবারই দেশে আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। সেরামের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খবর শোনা গেলেও স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ফাইজার বায়োএনটেকের টিকার জন্য আবেদন করেছে সরকার। করোনাকালে অব্যবস্থাপনার সাফাই গেয়ে দাবি করেন শক্ত হাতে করোনা মহামারী মোকাবিলার। এদিকে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে করোনা টিকার জন্য অনলাইন নিবন্ধনের অ্যাপ। শিগগিরই করোনার ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই করোনা মোকাবেলায় নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। জানান, দুর্যোগ মোকাবিলার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্যখাত, নেই শয্যা কিংবা আইসিইউ সংকট। করোনার শুরু থেকেই আমরা কখনোই ঘরে বসে থাকতে পারিনি, নিরাপদ স্থানে থাকতে পারিনি, আমাদেরকে কাজ করতে হয়েছে। মন্ত্রী বলেন, সপ্তাহখানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সেরাম থেকে আনা অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম ৫০ লাখের চালান। এর আগেই আসতে পারে ভারত সরকারের উপহার হিসাবে দেয়া ভ্যাকসিন। ২৫-২৬ তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় থাকছে বিশেষ নজরদারি। অন্যান্য দেশের লক্ষ্য করছি কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তো কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। ৪ লাখ মানুষের জন্য ফাইজারের টিকার ৮ লাখ ডোজ আসবে। এদিকে অন্য এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জানান, টিকার রেজিস্ট্রেশন সহ সার্বিক তথ্য সংরক্ষণে সুরক্ষা অ্যাপ আগামী সপ্তাহেই বুঝিয়ে দেওয়া হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে। সুরক্ষা.gov.bd নামে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমরা আশা করছি ২৫ তারিখের মধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন সফটওয়্যারটা আমরা তুলে দিতে পারবো। কারো কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো ধরনের মিথ্যা অপপ্রচারে ষড়যন্ত্রকারীদের কথায় আমরা যেন কেউ মনোবল দুর্বল না করি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ৪০০ ড্রেজার সাগর থেকে দিন রাত তুলছে মাটি। ৪,০০০ শ্রমিক চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তুলছেন নতুন ভূমি। এক দশকের মধ্যে সারা দেশে হবে ১০০ ইকোনমিক জোন। গোপন ল্যাবে ক্ষতিকর সব কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে বিউটি ক্রিম সহ হরেক রকম প্রসাধনী। হাত ঘুরে এসব ভেজাল পণ্য প্রসাধনী চলে যাচ্ছে মানুষের হাতে। র্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযানে সোমবার সিলগালা করা হয়েছে এমন একটি নকল কারখানা। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। একই দিনে বেশ কয়েকটি বিপণী বিতানে অভিযান চালিয়ে প্রায় ৩.৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকালে পুরান ঢাকার লালবাগ এলাকার উর্দু রোডের 5 তলার আবাসিক ভবনের নিচতলায় শুরু হয় র্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযান। সেখানে 4টি রুমে কোনো কেমিস্ট ছাড়াই ক্ষতিকর সব রাসায়নিক দিয়ে নকল প্রসাধনী তৈরির প্রমাণ পাওয়া যায়। আমরা জানি বিপাশা কসমেটিক, এতটুকু আমরা জানি, কিন্তু নকল না আসলে আমরা বলতে পারবো না। অভিযানে বিপুল সংখ্যক ভুয়া প্রসাধনী, অনুমোদনহীন কেমিক্যাল জব্দ করা হয়, সিলগালা করা হয় কারখানাটি, আটক করা হয় কারখানার 2 কর্মচারীকে। পরিবেশ ছাড়পত্র কোনো প্রকার লাইসেন্স প্রদর্শন করতে পারেন নাই, তারা যাতে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে না পারে, আমাদের কার্যক্রম কিন্তু চলমান থাকবে। এদিকে সোমবার দুপুরে 12টা থেকে শপিং মলে অভিযান শুরু করে ভোক্তা অধিকারে 4টি দল। আমদানিকৃত পণ্যে স্টিকার না থাকায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফুড কোর্ট, স্বর্ণের দোকান সহ বিভিন্ন শোরুমে অভিযান চালিয়ে মোট 3,30,000 টাকা পাকা জরিমানা করে ভোক্তা অধিকার। বারবার বলার পরও তারা মোড়কজাত পণ্য যেটি সেটি তারা মানছেন না। পরে অ্যাপেক্স, ইনফিনিটি, বাটা ও আড়ংয়েও অভিযান চালায় ভোক্তা অধিকার। এসব প্রতিষ্ঠানকে কোনো জরিমানা না করা হলেও সতর্ক করা হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিয়োগ, বদলি, পদায়ন কিংবা পদোন্নতি, মামলা রুজু থেকে ফাইনাল রিপোর্ট সবই সম্ভব বরিশালের দ্বীন ইসলামের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নাম পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বুলবুল রেজার রিপোর্ট। বরিশালের দ্বীন ইসলাম 2014 সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাতায়াত তার দাবি। দীর্ঘদিন যাতায়াতের কারণে মন্ত্রণালয়ের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার নাম পদবি জানতেন। একসময় তিনি নিজেকে পরিচয় দিতে শুরু করেন অফিস সহকারী হিসেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাড নকল করে তৈরি করতেন নিয়োগপত্র। শুধু চাকরি নয়, বড় কর্মকর্তাদের পরিচয়ে থানায় ফোন দিয়ে কখনো মামলা রুজু করার জন্য, কখনো মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য তদবির করতেন। ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বরগুনার আমিরুল ইসলাম ও তার এক ভাইয়ের কাছ থেকে হাতিয়ে নেন 14 লাখ টাকা। 17 লাখ টাকা ওনার সাথে স্যার আমার সাথে চুক্তি হয়েছে, 14,40,000 টাকা উনি নিয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের বড় কর্মকর্তা পরিচয়ে মামলা নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আপনার নামে অনেক মামলা হয়ে গেছে, পালানোর কোনো সুযোগ নাই, অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন বাঁচতে চাইলে। ভুক্তভোগীদের অভিযোগ ও মামলার পর গ্রেফতার করা হয় তাকে। চাকরির ব্যাপারে তদবিরের জন্য যাইতাম, অথবা যদি কেউ নামে মামলা হইতো সেই ব্যাপারে আমি স্যারদের কাছে বলতাম যে স্যার এইগুলো সম্ভব কিনা। পুলিশ বলছে নিয়োগ কিংবা তদবিরে কখনো কখনো সফল হতেন তিনি। দেশের বিভিন্ন জায়গার সরল মনা, শিক্ষিত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কাজগুলো করে যাচ্ছে। মন্ত্রণালয়ের কেউ তার সাথে জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। টাকাগুলো তারা একাধিক বিবাহ করার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নিজেকে পরিচয় দিতেন ডিএমপি মিরপুর জোনের উপকমিশনার। শিল্প প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য কিংবা কাউন্সিলরের কণ্ঠ নকল করে বিভিন্ন পন্থায় টাকা দাবি করতেন সাধারণ মানুষের কাছে। টার্গেট বিভিন্ন ব্যবসায়ী অথবা সমাজের অবস্থা সম্পন্ন ব্যক্তি। এমনই এক প্রতারককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর জোনের ডিসি পরিচয়ে নগরীর শেওড়াপাড়ার ব্যবসায়ী ইসহাকের নাম্বারে ফোন দিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য টাকা চান ইমদাদ নামের এক ব্যক্তি। কথা বলিয়ে দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সঙ্গে। আমি জাহাঙ্গীর মোল্লা বলছি, উপ পুলিশ কমিশনার মিরপুর ব্রাঞ্চ। কামাল মজুমদার সাহেবের সাথে কথা বলেন নেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। তুমি ইসাক বলতে কি যে পীরের বাগি ইসাক? জি জি জি, এই জাহাঙ্গীর ও আমার পরিচিত। জাহাঙ্গীর সাথে কথা বলো। হ্যাঁ ইসাক ভাই। জি ভাই। ভাই কত দিবেন বলেন? হ্যাঁ আমি 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। মিরপুরের ডিসি পরিচয়ে কণ্ঠ নকল করে কথা বলতেন মন্ত্রী, এমপি, কমিশনার এমন সব সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের নামে। ডিসি সাহেব যদি টাকাই নিতে চায় তাহলে বিকাশ নাম্বার দিতে হবে কেন? ডিসি সাহেব হয় লোক পাঠাবে, না হয় আমাকে বলবে আপনি ডিসি অফিসে চাকরিতে আসেন। মিরপুর জোনের ডিসি জানান, নানা অজুহাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের টার্গেট করে টাকা হাতিয়ে নিত এই প্রতারক। গরিবদের মাঝে কম্বল বিতরণ করব, কখনো করোনা ভাইরাসের ভ্যাকসিন কিনবো, এরকম বিভিন্ন এক একটা ইস্যুতে বিখ্যাত ব্যক্তি বা সমাজের প্রতিষ্ঠিত বা নাম করা ব্যক্তির মাধ্যমে যখন কথা বলে, তখন ওই যাকে ফোন করে তার ভিতরে একটা ডাউট বা একটা আস্থার তৈরি হয়, তখন তাকে সাইকোলজিক্যালি সে উইক করে ফেলে। এমন প্রতারণার শিকার নানা ব্যক্তির অভিযোগের তদন্তের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে। শেষ পর্যন্ত তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখানে একটা বিকাশের দোকান থেকে 37,000 টাকা এই পর্যন্ত তার কাছ থেকে আমরা
উদ্ধার করেছি। এর আগেও প্রতারণার অভিযোগে নগরীর দারুসালাম ও রামপুরা থানায় এই প্রতারকের বিরুদ্ধে মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গভীর বঙ্গোপসাগর থেকে মাটি এনে উপকূলে গড়ে তোলা হয়েছে 31,000 একর একেবারে নতুন ভূমি। তবে লক্ষ্যমাত্রায় রয়েছে আরও অন্তত 20,000 একর। এভাবেই সাগরের মাটিতে তিলে তিলে গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ শিল্পনগরী। এখানেই গড়ে তোলা হবে কয়েক হাজার শিল্প কারখানা। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। মাত্র 2 বছর আগে 500 একর নতুন ভূমি পাওয়ার আশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই প্রকল্পের, কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই চিত্র পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরের। কোথাও স্টিল স্ট্রাকচারে, আবার কোথাও পাকা ভিতের মধ্য দিয়ে গড়ে উঠছে শিল্প কারখানার স্থাপনা। বঙ্গোপসাগরের মিরেশ্বরের উপকূলবর্তী এলাকায় রাখা হয়েছে অন্তত 400 ড্রেজার, আর সেখানে কর্মরত রয়েছে 4,000 শ্রমিক। এই 4,000 শ্রমিক দিনরাত 24 ঘন্টা গভীর সাগর থেকে মাটি কেটে এনে ফেলছে বঙ্গবন্ধু শিল্পনগরে। সাগরের মাটি দিয়ে ভূমি তৈরি হতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে। ইতিমধ্যে একক দেশ হিসেবে ভারতকে 1200 একর, সংস্থা হিসেবে ব্যবসাকে 1150 একর, বিজিএমইএ, বসুন্ধরা এবং পিএসপিকে দেওয়া হয়েছে 500 একর করে জায়গা। একইভাবে এখানে অন্তর্ভুক্ত হবে ফেনী, নোয়াখালী এবং সন্দ্বীপের কিছু অংশ। এই জোনগুলোকেও আপনার দ্বিতীয় ফেজে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অন্তর্ভুক্ত করতে চায়, যাতে ভবিষ্যতে এটা একটা ইউ-শেপড সি ফ্রন্ট জোন হবে। ড্রেজারের মাধ্যমে সাগর থেকে আনা মাটি সমান করা হচ্ছে, আবার সেই মাটি সমান করতে কাজ করছে শত শত সাধারণ ট্রাক, ড্রাম ট্রাক এবং বুলডোজারের মতো ভারী ভারী যন্ত্রপাতি। ডেভেলপমেন্টটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স ফ্যাসিলিটিসগুলো, পাওয়ার প্ল্যান্ট, রোড ইনফ্রাস্ট্রাকচার সরকারিভাবে, এবং এনকারেজ করা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের জন্য। আমরা কয়েল ফর্মে এইচআর কয়েল নিয়ে আসবো। এইচআর কয়েল এসে আমাদের এগুলি ফ্ল্যাট করে কাস্টমাইজ করে যার যা রিকোয়ারমেন্ট, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ, ওই আমরা মার্কেটিং করবো। আগামী 7 থেকে 8 বছরের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে 11টি ইকোনমিক জোন 2023 সালে উৎপাদনে যাবে। দ্বিতীয় পর্যায়ে 2030 সালে 28টি এবং 2041 সালে সবগুলি ইকোনমিক জোনকে উৎপাদনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নেটফ্লিক্স, হইচই, অ্যামাজনের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিটিআরসি আদালতকে জানিয়েছেন, বিদ্যমান আইনে ওটিটি মনিটরিং এবং এর থেকে রাজস্ব আদায়ের কোনো ব্যবস্থা নেই অসামাজিক ভিডিও কন্টেন্টের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কোনো ব্যবস্থাও। সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্স, হইচই ও অ্যামাজনের মতো ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়। সাবস্ক্রাইব করে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে ওটিটি সেবা নেন অনেকেই, ফলে প্রতিদিনই বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয় এই মাধ্যমে। কিন্তু এর থেকে সরকার কতটুকু লাভবান হয়? নিয়ন্ত্রণ না থাকায় একদিকে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে এসব ওটিটি মাধ্যমে কি দেখানো হয় এর কোনো তদারকিও হয় না। বিষয়টি স্বীকার করে বিটিআরসির আইনজীবী জানান, আইনি সীমাবদ্ধতায় এ খাত থেকে রাজস্ব আদায় করতে পারেন না তারা। আর পুলিশের সাইবার ইউনিট আদালতকে জানিয়েছেন, একই কারণে ওটিটিতে অসামাজিক কিছু থাকলেও কোনো পদক্ষেপ নিতে পারেন না তারা। অনেকে প্রপার ব্যাংকিং চ্যানেলে না দিয়ে তারা হয়তো বা অন্য পথে তারা দিচ্ছে, সেটাতে হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট অনেক রেভিনিউ আর্ন থেকে বঞ্চিত হচ্ছে। সো এরই জন্য আমাদের দরকার একটা নীতিমালা করা। পরে আদালত 3 মাসের মধ্যে দেশি বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে একটি নীতিমালা করার আদেশ দেন। বিটিআরসি চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যারা এই কমিটির মধ্যে আছেন, তাদেরকে আগামী 3 মাসের মধ্যে নীতিমালাটা কোর্টের কাছে সাবমিট করতে বলা হয়েছে। বিশ্বের অনেক দেশেই ওটিটির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়ে থাকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। নতুন ধরনের করোনা সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে 1 মাসের জন্য সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাজ্যের সবশেষ করোনা পরিস্থিতি ও বিধিনিষেধ সম্পর্কে জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। শোয়েব,
নতুন ধরনের করোনা ভাইরাসের যে সংক্রমণ ব্রাজিলে ছড়িয়ে পড়েছিল সেটি ইউকেতে শনাক্ত হওয়ার পর থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বেশ কঠোর অবস্থান। তারই প্রেক্ষিতে আজ সোমবার সকাল 4টা থেকে ব্রিটেনের সাথে পুরো বিশ্বের যে ভ্রমণ নিষেধাজ্ঞা সেটি জারি করা হয়। এর ফলে এখন কেউ যদি ব্রিটেনে প্রবেশ করতে চায় তবে তাকে অবশ্যই 72 ঘন্টা আগে করোনা ভাইরাসের যে নেগেটিভ সনদ সেটা নিয়ে উড্ডয়ন করতে হবে কিংবা ব্রিটেনে প্রবেশ করতে হবে। যদি সেটি না থাকে তবে 500 পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি যে ব্রিটেনে প্রবেশ করার পর 10 দিনের জন্য হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। তবে ব্রিটিশ সরকার ভাবছেন যে ব্রিটিশ সরকারের এটি নিয়ে বেশ সমালোচনা রয়েছে যে হোম কোয়ারেন্টাইন কিংবা হোটেল কোয়ারেন্টাইনও যদি পরিস্থিতি আরও যদি ভয়ঙ্কর হয় তবে হোটেল কোয়ারেন্টাইনও রাখার হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং যদি কেউ চায় 5 দিন কোয়ারেন্টাইন থাকার পরে তার যদি করোনা ভাইরাসের পরীক্ষা করার পর যদি নেগেটিভ আসে তখন সেই কোয়ারেন্টাইন থেকে মুক্ত হতে পারে। শুধু এর পাশাপাশি যে করোনা ভাইরাসের যে ধকল সামাল দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে এবং ব্রিটেনের অধিকাংশই স্বাস্থ্যকর্মী কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিংবা আক্রান্ত হয়ে সেলফ আইসোলেশন রয়েছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন যে করোনা ভাইরাসে যে আক্রান্ত হয়ে যে রোগীর সংখ্যা এই রোগীর সংখ্যার জন্য যে ইনসেন্টিভ বেড রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। আর তাই লন্ডন সহ পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে সেসব হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে গিয়ে তারা অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে ইতিমধ্যে ব্রিটিশ সরকার যে ভ্যাকসিনের যে কার্যক্রম সেটি চালু করেছে। প্রথম পর্যায়ে প্রথম ধাপের যে ভ্যাকসিন কার্যক্রমে যারা 80 বছরের বয়স কিংবা ডাক্তার কিংবা চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে প্রায় 38 লাখ ব্যক্তিকে প্রথম টিকার যে প্রথম ডোজ সেটি দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহে যারা 80 থেকে 70 বছর বয়স্ক তাদেরকে টিকার প্রথম ডোজটি দেওয়া হবে এবং পাশাপাশি এই মাসের শেষের দিকে লন্ডনের একটি ট্রায়াল কার্যক্রম ভ্যাকসিন ট্রায়াল কার্যক্রম শুরু হচ্ছে যেখানে 24 ঘন্টা ভ্যাকসিন প্রদানের কর্মসূচি নেওয়া হতে পারে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন যে এই যে করোনা ভাইরাসের দ্বিতীয় ভয়াল থাবা এই ভয়াল থাবায় বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি। প্রতিদিনই কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পারিবারিক সূত্রে আমরা জানতে পারছি মানুষ আক্রান্ত হচ্ছেন, সপরিবারে কিন্তু মারাও যাচ্ছেন। আমরা বেশ এই ধরনের মর্মান্তিক বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে। আর এইসব ঘটনা মৃতের সংবাদে কিন্তু পুরো কমিউনিটি শোকাহত হয়ে রয়েছেন। এই ছিল করোনা ভাইরাস নিয়ে যুক্তরাজ্য থেকে সবশেষ। যুক্তরাজ্যের সবশেষ করোনা পরিস্থিতি এবং নতুন করে আরোপিত বিধিনিষেধের সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগার ব্যাটিং অর্ডারে আসছে ব্যাপক রদবদল। ব্যাট হাতে অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটালেও 3 নম্বর পজিশনে থাকছেন না সাকিব। তার জায়গায় ওয়ান ডাউনে দেখা যাবে শান্তকে। আর সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ খেলবেন যথাক্রমে 4, 5 ও 6 নম্বরে। নিয়মিত ওপেনার সৌম্যও খেলবেন মিডল অর্ডারে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। বিশ্বকাপে 3 নম্বর পজিশনে ব্যাট করে 2 সেঞ্চুরি 550-তে 606 রানের দুর্দান্ত পারফরমেন্স করে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান। আর এই পজিশনে ব্যাটিং করে দারুণ সফল বিশ্বসেরা। কোভিড যুগে আবার যখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছেন তখন সেই 3 নম্বর জায়গাটা হারাতে হচ্ছে। হেড কোচ রাসেল ডমিঙ্গো ব্যাপক বদল এনেছেন টাইগার ব্যাটিং অর্ডারে। কারণটা ভীষণ 2023। শান্ত খুব ভালো ফর্মে আছে। তরুণ ব্যাটসম্যানদের প্রস্তুত করতে হবে। বিশেষ করে উপমহাদেশে ব্যাটিং অর্ডারের প্রথম 3 পজিশনে খেলেই একজন ব্যাটসম্যান নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারে। সাকিবকে পাওয়াটা সৌভাগ্যের। দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছে সে। তবে আপাতত আমি অভিজ্ঞ ব্যাটসম্যানদের অর্থাৎ সাকিব, মুশফিক আর মাহমুদুল্লাহকে যথাক্রমে 4, 5 ও 6 নম্বরের জন্য চিন্তা করছি। ওপেনিংয়ে তামিমের সঙ্গে জায়গা পাকা করে ফেলেছেন লিটন। আরেক ওপেনার সৌম্যকে তাই দেখা যাবে নতুন ভূমিকায়। খেলবেন লোয়ার মিডল অর্ডারে। সৌম্য সবসময় টপ অর্ডারে খেলেছে, কিন্তু এখন তাকে মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকা দেখতে চাই। 6 কিংবা 7 নম্বর পজিশনে খেলা কঠিন। কখনো কখনো ওভারে 10 করে রান তুলতে হবে, কখনো 50 রানে 5 উইকেট হারানোর পর ক্রিজে আসতে হবে। ওকে সময় দিতে হবে। স্কোয়াডে এখন থেকে নিয়মিত 3 পেসার খেলানোর পরিকল্পনার কথাও জানান টাইগার হেড কোচ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বুধবারই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন। করোনাকালের অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাফাই। অনলাইন নিবন্ধনের অ্যাপ প্রস্তুত। এই ছিল রাতের সময়ে। সঙ্গে থাকুন সময়।